আজকে আমাদের টপিক হচ্ছে ডেটা টাইপস ইন সি। তো এখানে যেটা লেখা রয়েছে যে ইচ ভেরিয়েবল ইন সি হ্যাজ অ্যান অ্যাসোসিয়েটেড ডেটা টাইপ। মানে আমাদের কাছে যে ধরনের ভেরিয়েবল নিয়ে আমরা কাজ করব, সেই ভেরিয়েবলগুলো অবশ্যই কোনো একটা ডেটা টাইপের অন্তর্গত হতে হবে। যেমন এই ভেরিয়েবলগুলো হয়তো সেটা ইন্টিজার ভেরিয়েবল বা স্ট্রিং ভেরিয়েবল বা ক্যারেক্টার ভেরিয়েবল বা ফ্লোট, একই রকমভাবে ডবল ভেরিয়েবল। তো বলছে ইচ ডেটা টাইপ রিকোয়ার্স ডিফারেন্ট অ্যামাউন্টস অফ মেমোরি and has some specific operations which can be performed over it। কথাটার মানে হচ্ছে যে আমরা যে সমস্ত ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করব, তারা নিশ্চয়ই যে যে ডেটা টাইপের অন্তর্গত, সেই ডেটা টাইপের ওপর ভিত্তি করে তারা মেমোরিতে কিছু কিছু জায়গা দখল করে, আর সেই জায়গার পরিমাণটা কিন্তু ভিন্ন ভিন্ন। যেমন আমরা যদি ইন্টিজার ডেটা টাইপ ধরি, সেই ক্ষেত্রে সে 4 বাইট নেয়, কিন্তু ক্যারেক্টার ডেটা টাইপ ধরলে সেখানে সে 1 বাইট নেয়। ফ্লোট ডেটা টাইপ ধরলে সেখানে সে 8 বাইট নেয়। তো একই রকমভাবে আমরা যদি এখানে দেখতে পারি, বলা হচ্ছে যে সেকেন্ড পয়েন্টে যে হ্যাজ সাম স্পেসিফিক অপারেশনস হুইচ ক্যান বি পারফর্মড ওভার ইট। আমরা যদি স্ট্রিং ডেটা টাইপ পাই হাতে অ্যাজ আ ভ্যারিয়েবল হিসেবে, তো আমরা সেই স্ট্রিং ডেটা টাইপের ওপর কখনোই কোনো অ্যারিথমেটিক্যাল অপারেশনস পারফর্ম করতে পারবো না। কিন্তু সেটা যদি অ্যাজ আ ইন্টিজার আমাদের হাতে থাকে, তাহলে আমরা কি করতে পারবো, তার উপর অ্যারিথমেটিক্যাল অপারেশনসগুলো চালাতে পারবো। কিন্তু আমাদের কাছে যদি স্ট্রিং থাকে, আমরা এই স্ট্রিংটাকে কেটে ছোট করতে পারি বা স্ট্রিংয়ের সাথে কোনো ওয়ার্ডকে জুড়ে দিয়ে স্ট্রিংটাকে বড় করতে পারি। কিন্তু এই জিনিসটা কোনো ইন্টিজার বা ফ্লোট বা গাণিতিক সংখ্যার সাথে কিন্তু এইটা প্রযোজ্য নয়। যে সমস্ত সংখ্যার গাণিতিক ভ্যালু রয়েছে তাদের দিয়ে আমরা কিন্তু গাণিতিক অপারেশনসগুলো করতে পারবো, যাদের গাণিতিক কোনো ভ্যালু নেই তাদেরকে দিয়ে কিন্তু আমরা পারবো না। ওকে, তো এই স্লাইডে আমি আলোচনা করলাম অনেক কিছুই, কিন্তু পুরোটাই থিওরি বেসিস। তো আমি আর একটু জাস্ট এই চার্টটা আপনাদের দেখিয়ে নেব। আচ্ছা, আমি যেটা বলেছিলাম যে ফ্লোট হচ্ছে 4 বাইট, ফ্লোট বলেছিলাম 8 বাইট, কিন্তু ফ্লোট হচ্ছে 4 বাইটের। ওকে, সো ব্যাপারটা হচ্ছে যে আমাদের সচরাচর আমরা এই মেমোরিগুলো কত বাইটসের বা কি সেগুলো ভুলে যাই, কিন্তু একটা জিনিস আমাদের সবসময় মাথায় থেকে যায়, যে কোন ডেটা টাইপের ভ্যালু কার থেকে বেশি। অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে যদি সাজাতে বলা হয়, তাহলে কিন্তু আমরা বলতে গেলে প্রথমে ক্যারেক্টার আসবে, তারপর ইন্টিজার আসবে, তারপর ফ্লোট আসবে, তারপর ডাবল আসবে। এবার তার মধ্যে ভিত্তি করেও আবার অনেক কিছু আছে, যেমন সেগুলো হচ্ছে আমাদের আনসাইন্ড লং লং ইন্টিজার, সাইন্ড লং ইন্টিজার, তারপর লং লং ইন্টিজার। সো এরকমভাবে কিন্তু রয়েছে। আমরা তার ভিত্তিতে মেমোরি যদি দেখতে চাই, তাহলে কিন্তু সেটাকে আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে সাজাতে পারি। কিন্তু এটা মোস্টলি এই যে শব্দগুলো লেখা রয়েছে আনসাইন্ড, শর্ট, লং, তো এইগুলোর এগেনস্টে কিন্তু আমরা ওটাকে অ্যাজ আ শব্দগুলো বুঝে বুঝেও কিন্তু আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিতে পারবো। কিন্তু মেন গুরুত্বপূর্ণ বিষয় এখানে সেটা অসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজানো নয়, কিংবা এই মেমোরির বাইটসগুলো মুখস্থ করা নয়, কিংবা এই রেঞ্জগুলো মুখস্থ করার নয়। এখানে মেন যেটা ব্যাপার হলো যে আমরা ফরম্যাট স্পেসিফায়ারের ব্যবহারটা দেখব। ফরম্যাট স্পেসিফায়ারের ব্যাপারটা কি, যখন আমরা যে কোনো ডেটা টাইপ নিয়ে কাজ করব, সেই ডেটা টাইপটাকে আমাদের যদি প্রিন্ট করাতে হয়, সেই ডেটাটাকে যদি আমাদের অ্যাকসেপ্ট করতে হয়, তখন আমাদের এই ফরম্যাট স্পেসিফায়ারের কাজটা কিন্তু লাগে। আমরা ধরি কোনো ইন্টিজার সংখ্যা প্রিন্ট করতে চাইছি, তাহলে আমরা ইন্টিজারের এই রো অনুযায়ী যদি এগিয়ে যাই, আমরা দেখতে পাচ্ছি পার্সেন্টেজ অফ ডি দিয়ে আমরা ইন্টিজার ভ্যালুকে প্রিন্ট করতে পারি। আবার সেই একই রকমভাবে আমরা পার্সেন্টেজ অফ ডি লাগিয়ে কিন্তু ওই ইন্টিজার ভ্যালুটাকে অ্যাকসেপ্টও করতে পারি। তারপর আরও যদি আমরা দেখি যে এখানে রয়েছে কি আনসাইন্ড লং লং ইন্টিজার, সেই ক্ষেত্রে আমাদের যেটা ফরম্যাট স্পেসিফায়ার তার নাম হচ্ছে পার্সেন্টেজ এল এল ইউ। তো এটার সাহায্যে আমরা ওই আনসাইন্ড লং লং ইন্টিজারকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি স্ক্যানএফ এর সাহায্যে, আর প্রয়োজন পড়লে আমরা প্রিন্টএফ এর মাধ্যমে সেটাকে প্রিন্টও করতে পারি। তো এখানেই হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ারের কাজ,
তো ফরম্যাট স্পেসিফায়ারের কার্ড জানা থাকলেও আমাদেরকে যদি প্রয়োজন হয় আমরা এই রেঞ্জ বা মেমোরি এগুলোকে মুখস্থ করতে পারি। আর মুখস্থ না হলে আমরা কম্পিউটারে প্রোগ্রামের মাধ্যমে আমরা জেনে নেব, কারণ সচরাচর সমস্ত প্রোগ্রামারদের এই জিনিসটা মুখস্থ করতে ভীষণ সমস্যা হয়, কিংবা তারা মুখস্থ কেউ করেই না। ঠিক আছে, প্রোগ্রামিংয়ের করার জন্য এইগুলোর জানার কোনো দরকার নেই খুব বেশি বিশেষভাবে, কিন্তু একটা জাস্ট অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে কে কার আগে আসে বা পরে আসে সেটা একবার জেনে নেওয়া খুব জরুরি। ঠিক আছে, তো এবার ঘটনাটা যেটা ঘটবে যে আমরা কম্পিউটার প্রোগ্রামিংয়ের মাধ্যমে এই যে ডেটা টাইপসগুলো রয়েছে সেই ডেটা টাইপসগুলোর ব্যবহার শিখে নেব, মোস্টলি দুটো কি তিনটে। শিখে নেওয়ার পরে এই মেমোরিটা কিভাবে ক্যালকুলেট হবে বা মেমোরিটা আমরা কিভাবে মুখস্থ না থাকলে আমরা প্রোগ্রাম লিখে বার করতে পারবো সেটাও দেখে নেব। আর তারপরে মেমোরির সংখ্যাটা যদি আমাদের জানা থাকে বা মেমোরির সাংখ্যমানটা যদি জানা থাকে তাহলে আমরা কিন্তু এখান থেকে রেঞ্জ কতটা সেটাও আমরা ক্যালকুলেট করে নিতে পারবো, কোনো অসুবিধা হবে না। তো এবার আমি মনে করি যে এবার আমাকে চলে যেতে হবে অনলাইন জিডিবিতে। অনলাইন জিডিবিতে যাওয়ার পরেও কিন্তু আমার এই চারটার প্রয়োজন পড়বে, তাই আমি চারটাকে খুলে রাখলাম। তো এখন আমি অনলাইন জিডিবিতে রয়েছি। তো অনলাইন জিডিবিতে আমি ফার্স্ট যেটা করব, এই চার্টের আমি প্রথম যে ডেটা টাইপ আছে শর্ট ইন্টিজার, সেটাকে কি করে প্রোগ্রামে ব্যবহার করতে হয় সেটাকে দেখে নেব। তো শর্ট ইন্টিজার কথাটাকে আমাদের অ্যাজ ইট ইজ লিখতে হবে, শর্ট আইএনটি এই কথাটা লিখতে হবে। ধরুন আমি ভেরিয়েবলটার নাম দিলাম মাই ভেরিয়েবল। ওকে, তো এটা কি হলো, শর্ট মাই ভেরিয়েবল নামের একটা ভেরিয়েবল ক্রিয়েট হলো যার ডেটা টাইপ হচ্ছে শর্ট ইন্টিজার, যার ডেটা টাইপ হচ্ছে কি শর্ট ইন্টিজার, আর তার ভ্যালু আমি দিয়ে দিচ্ছি 787। ওকে, সো আমরা এখানে কি করলাম, একই লাইনের ডিক্লারেশন আর ডেফিনেশন দুটো করে দিলাম। এবার আমরা কি করব, এই ভ্যালুটাকে প্রিন্ট করব। তো প্রিন্ট করার খুবই সহজ উপায় কি, প্রিন্ট এফ পার্সেন্টেজ অফ। এবার আমাদের প্রয়োজন পড়বে এই মাই ভেরিয়েবলটাকে প্রিন্ট করার জন্য, কিন্তু মাই ভেরিয়েবলটা প্রিন্ট করার জন্য আগে আমাকে দেখে নিতে হবে যে এখানে কোন ফরম্যাট স্পেসিফায়ারটা ব্যবহার হবে, আর এই ফরম্যাট স্পেসিফায়ারটা নির্ভর করে ডেটা টাইপসের ওপর। তো মাই ভেরিয়েবল হচ্ছে শর্ট ইন্টিজার টাইপের ডেটা টাইপ, তাহলে এর ফরম্যাট স্পেসিফায়ার আমরা যদি রো ওয়াইজ দেখি পার্সেন্টেজ অফ এইচডি। তো পার্সেন্টেজ অফ এইচডি দিয়ে দিলে আমরা দেখতে পাবো যে এটা সরাসরি প্রিন্ট করে দিচ্ছে 787। তো আমরা দেখে নিতে পারলাম যে এখানে 787 প্রিন্ট হচ্ছে। তো আমরা যদি একটু ফ্যান্সি দিয়ে দিই তাহলে ভ্যালু অফ মাই ভেরিয়েবল করে আমরা এভাবে কিন্তু মেসেজ দিতে পারি। এবার ঘটনা ঘটলো যে আমরা একই লাইনে ডিক্লারেশন আর ডেফিনেশন করার পরে শুধুমাত্র প্রিন্ট করলাম, কিন্তু ব্যাপারটা যদি এরকম হয় আমাদের ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হয় তখন আমরা কি করব। আমরা আগেই জেনেছি যে আমাদের স্ক্যানএফ ফাংশন এখানে আমাদের সাহায্য করবে। তো স্ক্যানএফ দিয়ে আমরা কি করব, আমরা একটা ভ্যালুকে অ্যাকসেপ্ট করব যেটা হবে পার্সেন্টেজ অফ এইচডি, যার জন্য ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার হবে পার্সেন্টেজ অফ এইচডি, আর ওই ভেরিয়েবলটার নাম হচ্ছে মাই ভেরিয়েবল। ওকে, তো এটাকে স্ক্যান করার জন্য আমাদের অ্যাম্পারসেন্ট সাইনটা ব্যবহার করতে হবে, মাই ভেরিয়েবলের মধ্যে এটা গিয়ে ইনপুট হবে। এবার প্রশ্ন হলো যে আমরা যদি এখন এই মতো অবস্থায় এটাকে রান করি তাহলে প্রোগ্রামে জাস্ট বিপ বিপ করবে। আমরা দেখতে পাচ্ছি এখানে বিপ বিপ করছে, মানে প্রোগ্রাম এখন কোনো ইনপুট নেওয়ার জন্য বসে রয়েছে। তো আমি ইনপুট দিয়ে দিলাম 546 আর আউটপুট দেখছি ভ্যালু অফ মাই ভেরিয়েবল 546, তার মানে সাকসেসফুলি এটা অ্যাকসেপ্ট হয়েছে। এবার আমি যদি চাই প্রিন্ট এফ করে এখানে একটা মেসেজও দিয়ে দিতে পারি, এন্টার দি ভ্যালু ফর মাই ভেরিয়েবল বলে আমি এখানে একটা মেসেজ ছেড়ে দিলাম। তো আবার যদি কোডটাকে রান করি তখন আমরা খুব সহজেই দেখতে পাবো, আমি যদি এখানে দিয়ে দিই 1024, তো আমরা দেখতে পাচ্ছি
যে এখানে প্রিন্ট হয়ে গেল ভ্যালু অফ মাই ভেরিয়েবল 1024। সো দিস ইজ ভেরি ইজি কনসেপ্ট, ওকে, আর মোস্ট ইম্পর্ট্যান্ট কনসেপ্ট অলসো। এবার ব্যাপারটা ঘটছে কি, আমরা এই চার্টের এইটা আমরা দেখে নিলাম যে কি করে একটা ডেটা টাইপকে ইনিশিয়ালাইজ করে তাকে নিয়ে ম্যানিপুলেশন করে কাজ করতে হয় উইথ দ্য হেল্প অফ ফরম্যাট স্পেসিফায়ার। এবার আমাদের যেটা কাজ হবে যে মেমোরি কতটা দখল করলো সেইটাকে বার করা, ওকে। তো এবার আমাদের মেমোরি দখল কতটা করলো, তো সেটা আমরা যদি বার করতে চাই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি, একটা ফাংশন ব্যবহার করতে হবে যার নাম হচ্ছে সাইজ অফ। ইয়েস, সাইজ অফ নামক এই ফাংশনটার মধ্যে আমি জাস্ট আমার এই ভেরিয়েবলটা ঢুকিয়ে দেব, যে ভেরিয়েবলটা হচ্ছে একটা শর্ট ইন্টিজার টাইপ ডেটা টাইপের ভেরিয়েবল। তো মাই ভেরিয়েবলকে আমি যদি এখন এই সাইজ অফের মধ্যে দিয়ে দিই তাহলে কিন্তু এটা একটা জাস্ট একটা একটা আমাদের ইন্টিজার রিটার্ন করবে, ওকে। এই ইন্টিজার রিটার্ন করার সময় আমাদেরকে দেখে নিতে হবে যে এটা একটা লং ইন্টিজার রিটার্ন করবে, হ্যাঁ, যার সাইজ হচ্ছে মেমোরিতে হচ্ছে 4 বাইট, আর এটা ডেটা টাইপটা হচ্ছে লং ইন্টিজার, নট আ সিম্পল ইন্টিজার। দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ইন্টিজার অ্যান্ড লং ইন্টিজার বিকজ উই ক্যান সে that memory bytes occupied by these two data types are same, and the range is also same because the range is calculated on the basis of the occupied memory. So we must ensure that our size of function will always return a long integer, okay, value. So we must print the value by using percentage of ld, either we get some error, okay. So we just print the size of our my variable, okay. So how I can print it, I am just giving the brackets for my printf function which is here and here. In between that I am writing this size of function and it will return a long integer type data type. So I must introduce the percentage of ld, okay. So এই পার্সেন্টেজ অফ এলডিতে আমাদের কি মাই ভেরিয়েবলসের ভ্যালুটা প্রিন্ট হয়ে যাবে, তার সাইজ কতটা। যদি আমরা এটাকে রান করি আমরা দেখতে পাবো, আচ্ছা এইখানটায় আমাদের প্রোগ্রামে কি হবে, যেটা আমরা পার্সেন্টেজ অফ এলএন দিইনি তাই এটা একই রকমভাবে আমাদের এই একই লাইনে প্রিন্ট হবে। তো আমি প্রোগ্রামটা এখানে স্টপ করছি, স্টপ করে আমি এখানে একটা এলএন দিয়ে দিই /n। তো নতুন লাইন ক্রিয়েট করার জন্যে আমি এখানে যদি দিই 233 আর এখানে আমি ভ্যালুটা পাচ্ছি 2। তো এখানে যদি এইটা পুরোপুরি ব্যাপারটা কার জন্য ঘটছে, সাইজ অফের জন্য ঘটছে, ওকে। আমি যদি এবার এখানে লিখে দিই একটু ফ্যান্সি যে সাইজ অফ মাই ভেরিয়েবল বলে আমি যদি এভাবে লিখে দিই আর তারপরে যদি একটু লিখে দিই বাইট, সো দেন উই গেট দি অ্যান্সার। আবার আমি কিছু দিয়ে দিলাম ভ্যালু, এখানে আমি দিচ্ছি 232, এখানে অ্যান্সার পাচ্ছি যে সাইজ অফ মাই ভেরিয়েবল হচ্ছে 2 বাইটের, ওকে। এবার ঘটনা ঘটবে যে আমি যে যখন এই 2 বাইটসটা পেয়ে গেছি অ্যাজ এ সাইজ, তো এটা আমায় কত দিকে হেল্প করতে পারে, এটা আমায় প্রচুরভাবে হেল্প করতে পারে এই রেঞ্জ বার করতে। তারপরে পরে একটা সিচুয়েশন আসবে যেখানে আমরা হয়তো ভুলবশত চেষ্টা করতে পারি কোনো ইন্টিজারের ভ্যালু একটা শর্ট ইন্টিজারের মধ্যে ফেলে দিতে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এটা বাধা দেবে। আর মেমোরিতে বড় মাপের কোনো জিনিসকে ছোট মেমোরিতে জায়গা দেওয়া যায় না, কিন্তু ছোট মেমোরির কোনো বস্তুকে বড় মেমোরিতে খুব সহজেই জায়গা দেওয়া যায়। তো এই জিনিসগুলো আমাদের পরবর্তীতে আমাদের শিখতে হবে, তাই আমাদের মেমোরি বাইটসের ব্যাপারটা একটু ক্লিয়ার থাকা উচিত। তো আমরা এবার দেখে নিই যে মেমোরি বাইটসে এখানে রেঞ্জটা হচ্ছে -32,000 থেকে শুরু করে এত এত। তো এই ভ্যালুটা কি করে ক্যালকুলেট হলো, তাহলে কি আমরা যদি 33,000 ভ্যালু দিই সেটা কি এর মধ্যে পড়বে না? তো আমরা একবার দেখে নিই, কারণ আমি এখন পর্যন্ত খুবই ছোট ছোট নাম্বার দিয়েছিলাম 232, 1024 ইত্যাদি। তো আমি একটু বড় নাম্বার দিয়ে দিতে চাই 33,000 আর দেখতে চাই যেটা কি হলো। এটা দেখাচ্ছে একটা গার্বেজ ভ্যালু। কেন গার্বেজ ভ্যালু দেখাচ্ছে?
কারণ এটার লিমিটেশন হচ্ছে 32,768 পর্যন্ত। ওকে, কিন্তু আমি দিয়েছি 33,000। তো আমি যদি আবার এই প্রোগ্রামটাকে রান করি, 32,768, তো সেটা কি রান হবে? কারণ আমরা দেখতে পাচ্ছি যে এখানে 32,767 পর্যন্ত রান হওয়ার কথা, কিন্তু আমরা রান দিয়ে দেখি কি হয়। এখানে আবার একটা এরর আসছে, কারণ এটা -32,768 দিচ্ছে, কারণ এটা আবার ভুল প্রমাণিত হলো। কিন্তু যদি আমরা এখানে 32,767 দিই, তাহলে খুব সহজেই এটা প্রিন্ট করে দেবে উইথাউট নো এরর। ওকে, সো এবার আমি যদি একটু এটাকে -32,768 দিয়ে দিই, তাহলে কিন্তু এটা খুব সহজে প্রিন্ট করতে পারবে, কারণ এই সংখ্যাটা হচ্ছে কি এই এই রেঞ্জের মধ্যে, 32,768 হচ্ছে এই রেঞ্জের মধ্যে, খুব আসানি সেটা প্রিন্ট করে দেবে উইথাউট নো এরার। তার মধ্যে যদি একটুও ভ্যালু তার মধ্যে বাড়িয়ে দিই, এক ঘরে বাড়িয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু আমার ভীষণ সমস্যা হচ্ছে। যেমন -32,700 আমি যদি 67 দিয়ে দিই, তখন আমি এখানে কি ভ্যালু পাচ্ছি? -32,767, একদম পারফেক্ট। আমি জাস্ট বেশি ভ্যালু দেওয়ার কথা ছিল, তো বেশি ভ্যালু আমি একটু দিয়ে দিই, এরকম জাস্ট লাইক আমি যদি একটু দিয়ে দিই এত বড় সংখ্যা, তো এটা কি গার্বেজ ভ্যালু দেয় আমি একটু দেখে নিই। গার্বেজ ভ্যালু দিচ্ছে আবার এরকম -23454, এরকম গার্বেজ ভ্যালু দিচ্ছে। ওকে, তো আমাদের এই রেঞ্জটা জানতে হবে। তো তাহলে কি আমাদের প্রোগ্রাম শুধুমাত্র ওই 32,000-এর বেশি সংখ্যা নিয়ে কাজ করতে পারবে না? হ্যাঁ, আপাতত এইরকমভাবে যদি আপনি এই ডেটা টাইপটা নিয়ে কাজ করেন শর্ট ইন্টিজার, তাহলে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার এই প্রোগ্রামটা 32,767 মাইনাস এই রেঞ্জের বাইরের কোনো সংখ্যাকে নিয়ে ক্যালকুলেট করতে পারবে না। তাহলে হয়ে গেল কি, আপনার প্রোগ্রামে একটা ড্রব্যাক হয়ে গেল। ড্রব্যাক বলতে গেলেও যদি আপনার প্রয়োজন হয় এর থেকে বড় মাপের কোনো সংখ্যা, তাহলে আপনি শর্ট ইন্টিজার টাইপ ডেটা টাইপ নেবেন না, তখন আপনাকে নিতে হবে ইন্টিজার টাইপ ডেটা টাইপ, যেখানে এর রেঞ্জ আপনি দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে মাইনাস এত থেকে শুরু করে প্লাস এত দূর পর্যন্ত। ওকে, তো আমাদের বুঝে নিতে হবে, যদি আমাদের ছোট ছোট প্রোগ্রাম বা আমাদের ইনপুট আউটপুট প্রোগ্রাম হয়তো সেটা খুব বড় বড় প্রবলেম সলভ করছে, কিন্তু সেখানে সংখ্যাগুলো খুবই ছোট ছোট, তো সেই ক্ষেত্রে আমরা প্রোগ্রামটাকে খুব সাকসেসফুলি এক্সিকিউট করিয়ে দিতে পারি উইথ দি ইউজ অফ লিস্ট মেমোরি বাই ইউজিং দি শর্ট ইন্টিজার টাইপ ডেটা টাইপ। কিন্তু যদি আমাদের প্রোগ্রামটা পারপাস সলভ করার জন্য বড় বড় ইন্টিজারের প্রয়োজন পড়ে, তখন আমাদেরকে নিতে হবে লং ইন্ট বা এই ইন্টিজার টাইপের ডেটা টাইপগুলো। তো এবার আমরা দেখে নেব যে এই রেঞ্জটা কি করে ক্যালকুলেট হয়। তো এর জন্য আগে আমাকে একটু থিওরিতে একটু জোর দিতে হবে। থিওরিতে জোর দেওয়ার জন্য আমি জাস্ট বেশি কিছু নয়, আমি হাই স্কুল কম্পিউটারে আমরা যতদূর শিখেছিলাম সেইগুলোই আমাদের লাগবে। ওকে, সো আমরা জানতাম কি 1 বাইট ইজ ইকুইভ্যালেন্ট টু 8 বিট। ওকে, সো এবার প্রশ্ন হচ্ছে, আমাদের এই প্রোগ্রামে এটা 2 বাইট জায়গা দখল করেছে, তো 2 বাইট will be equivalent to 16 bit obviously. So now 2 to the power 16 is the value, কতটা আমরা পাচ্ছি 2 to the power 16 যদি আমরা এখন করি, এখানে আমরা পাচ্ছি 65,536, 65,536। ওকে, তো এই সংখ্যাগুলো তো পেলাম না। তো এই সংখ্যাগুলো পেতে হলে আমাকে কী করতে হবে? এই যে 65,536, সেটা রেঞ্জটা হচ্ছে আপনাদের 0 থেকে শুরু করে 1 2 3 করতে 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 65,536 পর্যন্ত। কিন্তু আপনি চাইছেন যে এইটা শুধুমাত্র পজিটিভ সংখ্যাকে না নিয়ে এটা নেগেটিভ দিকেও যেন যাক, তখন আপনাকে কি করতে হবে? এই যে আপনার সিকোয়েন্সটা আছে বা এই যে আপনার রেঞ্জটা আছে, এই রেঞ্জটাকে আপনাকে ভেঙে দুটো টুকরো করে দিতে হবে, যেখানে আপনি বোঝাতে চাইছেন যে আমার যে ভ্যালুগুলো হবে সেটা যেন নেগেটিভ ভ্যালুগুলোকেই অ্যাকসেপ্ট করে। তখন আপনার এই স্কোপটা কমতে 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 ঠিক অর্ধেকটা কমবে,
অর্ধেকটা কমার পরে বাকি অর্ধেকটা এই সংখ্যা রেখার বিপরীত দিকে চলে যাবে, মানে মাইনাস সেকশনে চলে যাবে, আর এটা হবে কি সংখ্যা রেখার পজিটিভ দিকে চলে আসবে। তো এবার আমরা যদি এটাকে 2 দিয়ে ডিভাইড করি তাহলে আমরা কত ভ্যালু পাচ্ছি? 32,768। সো এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 32,768, 32,768 এই ভ্যালুটা আমরা পেলাম। তো এটাকে আমরা নেগেটিভে রাখছি। তারপর এটা আমাদের কত হবে? এটা আমাদের হবে মাইনাস 32,768 ছিল না, আমি এটা জিরো লিখলাম। আচ্ছা 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 আচ্ছা, এই জিরোটা ওখানে চলে গেছে। ওকে, নো ইস্যু। তো এই জিরোটা এখানে থাকবে। তাহলে এখানে আমাদের কত হবে? এটা আমি এখান থেকে কপি করে নিই। 67 হয়ে যাবে আমাদের এই জিনিসটা। তো একই রকমভাবে এটা আবার কত হবে? -32,766। এরকম করতে 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 এটা আবার 0 পর্যন্ত যাবে। আবার এটা করতে 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 এটা আবার 1 2 3 করে 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 এটা আবার যাবে 32,767। এবার প্রশ্ন হলো, এটা তো শুরু হয়েছিল 32,768 থেকে, তো এটা কমতে কমতে তো 0 হলো। তো 0 হচ্ছে তো একটা সংখ্যা, সেটাকেও আমাদের প্রোগ্রামে অ্যাকসেপ্ট করতে হবে। আমরা যদি এই প্রোগ্রামে ইনপুট হিসেবে 0 দিই, তো 0টাও তো এই রেঞ্জের মধ্যে পড়ছে। তাই সেই ক্ষেত্রে এটা আর 768 না হয়, যেহেতু 0টাও অ্যাকসেপ্ট হচ্ছে, তাই এটা কমে গিয়ে হচ্ছে 767। এটাই হচ্ছে তার মধ্যেকার লজিক। তো আমি যদি এবার এটাকে পুরো একদম ভালো করে দেখাতে চাই, তাহলে এটা কত দূর পর্যন্ত যাচ্ছে? এটা এখান থেকে শুরু করে 0টাকে অ্যাকসেপ্ট করছে, করার পরে আবার সেই একই রকমভাবে এটা আবার এই পজিটিভ দিকগুলোকেও অ্যাকসেপ্ট করছে। তো এটা হয়ে গেল এর রেঞ্জ। ওকে, তো আশা করি এই রেঞ্জ ক্যালকুলেশনটা আপনারা শিখে নিয়েছেন। তো রেঞ্জ ক্যালকুলেট কিভাবে করতে হবে, মেমোরিতে কতটা বাইট দখল হচ্ছে সেটা ক্যালকুলেট করে সেখান থেকে আমরা বিটটা ক্যালকুলেট করে নেব। বিটটা ক্যালকুলেট করার পর টু দি পাওয়ার বিট করলে আমরা যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে আনসাইন্ডের জন্য, সেটা হচ্ছে সাইন্ডের জন্যে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আনসাইন্ড। হ্যাঁ, এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি আনসাইন্ডে হচ্ছে 65,535। তো এইগুলো আমাদের বেরোবে কিন্তু আনসাইন্ডের জন্য। যখনই আমরা এটা সাইন্ড করে দেবো, সাইন্ড করলেই কিন্তু এটা নেগেটিভ ভ্যালুজ আর পজিটিভ ভ্যালুজ দুটোকেই অ্যাকসেপ্ট করবে। তো দ্যাটস ওয়াই এটা হচ্ছে কি আনসাইন্ডের জন্যে, আনসাইন্ড। আর এটা হচ্ছে কত? সাইন্ডের জন্য। হ্যাঁ, এই রেঞ্জটা হচ্ছে শুধুমাত্র SIGNED, সাইন্ডের জন্য। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের এবার আমি যদি দেখি, তো আবার এই চার্টে আমরা দেখতে পাচ্ছি এটা ম্যাক্সিমাম কত 35 অবধি যাচ্ছে। কারণ কি এটা 1 থেকে শুরু হচ্ছে না, এই রেঞ্জটা 1 থেকে শুরু হচ্ছে না, এই রেঞ্জটা শুরু হচ্ছে আমাদের 0 থেকে। তাই দ্যাটস ওয়াই এটা 35 যাবে। আর এটা 0 থেকে শুরু হয়ে এটা যাবে আপ টু আমাদের 65535 এত দূর পর্যন্ত। ওকে, এটা আনসাইন্ড। তো এবার আমি যদি একটা প্রোগ্রাম করি যেখানে আমাদের এই শর্ট ইন্টিজারটা আনসাইন্ড শর্ট ইন্টিজার হবে, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি আনসাইন্ড শর্ট ইন্টিজার, তাহলে কি আমরা এই 65,000-এর মধ্যে পর্যন্ত ভ্যালুগুলো দিতে পারবো? হ্যাঁ, অবভিয়াসলি দিতে পারবো। আর সেক্ষেত্রে আমাদের মেমোরি কনজাম্পশন সেই একই থাকবে, কিন্তু আমরা বড় বড় সংখ্যা নিয়ে কাজ করতে পারবো। আর এটা আমরা কখন ব্যবহার করব? আমরা তখনই ব্যবহার করব যখন আমরা একদম 100% শিওর যে আমাদের প্রোগ্রাম চলাকালীন কোনো সংখ্যা 0-র থেকে লেস হবে না, মানে কোনো নেগেটিভ নাম্বার নিয়ে আমরা জাস্টিফাই করব না, ক্যালকুলেশন করব না। তখন আমাদেরকে কিন্তু এরকম আনসাইন্ড শর্ট ইন্টিজার নিতে হবে, যেখানে আমরা লেস মেমোরি ব্যবহার করে বড় বড় সংখ্যাকে অ্যাক্সেস করতে পারি আপ টু 65,535 পর্যন্ত। আর এটা বোঝানোর জন্য আমাদের যে ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হবে তার নাম হচ্ছে %HU। তো আমি এই কোডটা যেহেতু শেয়ার করব, সেই জন্য আমি এই কোডের ওপর আর একটু রিরাইট করছি। আচ্ছা, রিরাইট করা গেলেও ওকে, আমি পুরোটাকে কমেন্ট করে দিচ্ছি। হ্যাঁ, পুরোটাকে কমেন্ট করার পরে আমি আবার নতুন করে, আপনাদের যদি এগুলো করতে হয় আপনারা কমেন্টটাকে তুলে নেবেন, কমেন্টটাকে তুলে নিয়ে এটাকে রান করাবেন, রান হবে। তো তো এগুলো সব কিছু আমি, আচ্ছা এটাকেও আমি তুলে বাইরে রাখছি আপাতত, আমি পরে এটাকে মেন ফাংশনের সাথে জুড়ে দেব। এটাকে আপাতত বাইরে রাখছি, এটা বাইরে থাক। এটা হচ্ছে আমাদের এখন মেন প্রোগ্রাম। তো এইখানে আমি কি করব, এখানে আমাকে করতে হবে কি, আচ্ছা হ্যাঁ, এখানে আমাকে দিতে হবে আনসাইন্ড, এক সেকেন্ড,
হ্যাঁ, এখানে আমায় দিতে হবে আনসাইন্ড শর্ট আইএনটি। ওকে, এবার আমি এখান থেকে কিছু কোড কপি করে নেব। সরি, কিছু কোড আমি কপি করে নিচ্ছি। কপি করার পর আমি এখানটায় জাস্ট পেস্ট করে দেবো, আর এখানে লিখে দেবো এন্টার দি ভ্যালু ফর মাই ভেরিয়েবল। তো আমি এখানে মাই ভেরিয়েবল বলে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। তো করার পরে এটাকে আমাদের পার্সেন্টেজ অফ এইচ ইউ লিখতে হবে, এখানে ইউ দেওয়া রয়েছে অ্যাজ আ ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে। তো এইচ ইউ যখন আমরা দেব তখন এটা মাই ভেরিয়েবলের মধ্যে স্টোর হবে, আর আমাদের যখন এটা প্রিন্ট করতে হবে তখন আমরা পার্সেন্টেজ অফ ইউ দিয়ে প্রিন্ট করব। আর একই রকমভাবে আমরা সাইজটাকেও তুলে নেব। এই সাইজ অফ ফাংশনের কাজটা ভীষণ গুরুত্বপূর্ণ, তো সেটাকেও আমরা তুলে নিলাম, আমাদের প্রোগ্রামে এখানে লিখে দিয়েছি। এবার আমরা দেখি, আচ্ছা এখানে আমাদের এলডি চেঞ্জ করার কোনো দরকার নেই, কারণ এই সাইজ অফ ফাংশনটা একটা লং ইন্টিজার ভ্যালুকে রিটার্ন করে। তো যেহেতু এটা একটা লং ইন্টিজার ভ্যালু, তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে কি এলডি লেখা রয়েছে, এটাতে কোনো চেঞ্জিংয়ের ব্যাপার নেই। তো এবার যদি আমরা কোডটাকে রান করি, আমাদেরকে বলছে এন্টার দি ভ্যালু ফর মাই ভেরিয়েবল, অ্যান্ড উই নো দিস মাই ভেরিয়েবল ইজ আনসাইন্ড শর্ট ইন্টিজার, সো উই আর গিভিং আ ভ্যালু like 56,787, and see is this accepted or not. Yes, this is accepted, but can we give a number like 70,000? let's check 70,000 এর জন্য কি আমাদের এই প্রোগ্রামটা রান করবে? একটা গার্বেজ ভ্যালু আসছে। ওকে, তার মানে আবার আমরা বুঝে গেলাম যে আমাদের এই প্রোগ্রাম রান করলেও এটা, আমাদের এই প্রোগ্রামটা ঠিকঠাকভাবে কাজ করলেও এটা 65,535-এর ওপর কোনো ভ্যালুকে নিয়ে কাজ করতে পারবে না। ওকে, এবার কি নেগেটিভ ভ্যালু নিয়ে কাজ করতে পারবে সেটা দেখে নিই। নেগেটিভ ভ্যালু নিয়েও এটা কাজ করতে, যদি আমরা নেগেটিভ ধরুন এরকম দিয়ে দিলাম 442, তো এটা আবার একটা গার্বেজ ভ্যালু শো করছে, মানে এর নেগেটিভ ভ্যালু নিয়েও কাজ করতে পারবে না। ওকে, তো এটা আন্ডারস্ট্যান্ড। এবার আমি যদি 0 দিয়ে দিই, তো 0 দিলে অবভিয়াসলি এটা অ্যাকসেপ্ট করবে, কারণ 0টা তার রেঞ্জের মধ্যে পড়ছে, তো এটা খুব ভালোভাবে ডিল করতে পারছে। তো আমরা বুঝে গেলাম যে আনসাইন্ড আর সাইন্ডের মধ্যে কি ডিফারেন্স। ওকে, আমাদের সাইন্ড কথাটা আলাদা করে লিখতে হয় না, যদি আমরা শর্ট ইন্টিজার কথাটা লিখি তাহলে অটোমেটিক্যালি এটা সাইন্ড হিসেবেই ধরে নিই ওটা লিমিটটাকে পুরো দুটো ভাগে টুকরো করে ভাগ করে নেয়। কিন্তু যদি আমাদের মনে হয় যে না, লিমিটটা টুকরো করে ভাগ করার কোনো দরকার নেই, তখন আমরা এই আনসাইন্ড কথাটা উল্লেখ করি, আইদার আমাদের উল্লেখ করার কোনো দরকার নেই। ওকে, তো আমি আবার এই কোডটাকে কপি করব, এটাকে কমেন্ট করে দেব, মাল্টিলাইন কমেন্ট করে দেবো, আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি। তো পুরোটাকে কপি করে আমি নেক্সট নিচে রেখে দিচ্ছি। ওকে, আচ্ছা আমি এখানে একটু নোটস বানিয়ে দিই, যে এটা হচ্ছে আমাদের শর্ট ইন্টিজারের জন্যে, এটা হচ্ছে আমাদের শর্ট ইন্টিজারের জন্যে আমরা এটাকে কাট পেস্ট করে এই ওপরে তুলে দিলাম। আর এখানে আমাদের যেটা রয়েছে, হ্যাঁ এটা এখানেই থাকুক, কোনো সমস্যা নেই। আর একই রকমভাবে এই জিনিসটাকে আমি তুলে এখানে আনসাইন শর্ট ইন্টিজার করে দেবো। শর্ট ইন্টিজার করে দিলাম, আর এটার এখান থেকে কমেন্টটা স্টার্ট করে দিচ্ছি। ওকে, তাহলে পুরোপুরি আপনাদের আন্ডারস্ট্যান্ড হয়ে গেল যে এখানে কিভাবে টপিক ওয়াইজ সব কিছু দেওয়া রয়েছে। তো এখানে টপিক যেহেতু শেষ হচ্ছে, আমি এখানেও একটা লাইন দিয়ে বুঝিয়ে দিতে চাই যে টপিক শেষ, আর তারপর এখানেও একটা লাইন দিয়ে বুঝিয়ে দিতে চাই টপিক শেষ। তো সেটা করার জন্য আমাকে তাহলে এইটাকে তুলে এখানে আনতে হবে। কমেন্ট আমাদের করতে আস্তে আস্তে শিখতে হবে, কারণ কমেন্ট করা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা করলে কোডটা খুব সহজেই রিড করা যেতে পারে, আর কোড খুব সহজ, যত সহজে কোড রিড করা যাবে তত ভালো এটাকে অ্যানালাইসিস করা যাবে। আর এটা কিছু আমি থিওরি কনসেপ্ট করে দিয়েছি, এখানে থিওরিটা আমি লিখে দিই।
আচ্ছা, এটাকে আবার আমায় কমেন্টের মধ্যেই লিখতে হবে এভাবে। এটাকে আমি লিখে দিচ্ছি থিওরি ফর, আচ্ছা এটার নাম দিয়ে দিচ্ছি রেঞ্জ ক্যালকুলেশন। এটা অ্যাকচুয়ালি আমাদের কোডটাকে বিউটিফাই করা হচ্ছে খুব সুন্দরভাবে রিড করার জন্যে। পরবর্তীতে এই জিনিসগুলো আমাদের খুব ভালো মতন জানতে হবে, ঠিক আছে। রেঞ্জ ক্যালকুলেট করার জন্য আমরা এটা করে দিলাম আপাতত। এবার যখনই আমরা কোডটাকে রান করাবো বা কিছু করতে হবে, এইটাতে রান করবে না, এটা থিওরি। এটা যখন আমরা রান করাবো তখন আমাদের কি করতে হবে, এইটুকু পোর্শন খালি তুলে নিয়ে গিয়ে আমাদেরকে কপি পেস্ট করতে হবে। তারপরে এইটুখানি পোর্শন আমাদের তুলে নিয়ে গিয়ে কপি পেস্ট করতে হবে, যেটা বডিতে লেখা রয়েছে। এটা মেন ফাংশনে করতে হবে আমাদের, হ্যাঁ। ওকে, সো এটা আমরা বিউটিফাই করে দিয়েছি। এবার আমরা নেক্সট আমরা একইভাবে সবকটা করতে থাকবো পরবর্তীতে। তো আমরা যদি এখন রান দিই আমরা দেখে নেব। আচ্ছা, আমাদের কমেন্টিংয়ে কোনো ভুল হয়নি, সমস্ত কিছুই হ্যাঁ ইনক্লাইন্ট রয়েছে, ঠিক আছে, কমেন্টিং কোনো ভুল হয়নি। এবার আমরা প্রোগ্রাম করতে শুরু করে দিই। ওকে, এবার আমরা চার্টে ফিরে যাই। চার্টে ফিরে গিয়ে এবার আমরা দেখে নিচ্ছি যে আমরা রেঞ্জ ক্যালকুলেশন করা শিখে নিয়েছি। আর এখানে পরপর যেগুলো আছে সেগুলো আপনারা ইমপ্লিমেন্ট করবেন। তার মধ্যে ভ্যালু তাদের রেঞ্জের বাইরে দেবার চেষ্টা করবেন, রেঞ্জ ক্যালকুলেট করবেন, আর ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করে সেগুলোকে অ্যাকসেপ্ট করবেন আর সেগুলোকে প্রিন্ট করবেন। তো যেহেতু এখানে ক্যারেক্টার ডেটা টাইপটা একটু ডিফারেন্ট, তাই আমি ক্যারেক্টার ডেটা টাইপ সম্বন্ধে আলোচনা করে নিই। তো ক্যারেক্টার ডেটা টাইপের মধ্যে রয়েছে সাইন্ড আর আনসাইন্ড। তো আমি সাইনটা দেখিয়ে দিচ্ছি, -128 থেকে শুরু করে 127 পর্যন্ত। কেন? কারণ এটা হচ্ছে মেমোরি বাইট 1, আর আপনারা ক্যালকুলেট করে নিতে পারবেন 2⁸ মানে হচ্ছে 128। ওকে, এটা আপনারা ক্যালকুলেট করে নেবেন। আর এর ফরম্যাট স্পেসিফায়ারের নাম হচ্ছে %c। ওকে, তো ক্যারেক্টার ডেটা টাইপ আমাদের যদি করতে হয় তাহলে আমাদেরকে কী লিখতে হবে, সাইন্ড ক্যারেক্টার। কিন্তু সাইন্ড ক্যারেক্টার আমাদেরকে, আমরা যখন এগুলোতে ব্যবহার করেছিলাম তাহলে এগুলো তো সাইন্ড ছিল, আমাদের কি সাইন্ড বারবার লিখতে হয়েছে? সাইন্ড লেখার দরকার নেই, আমরা জাস্ট এমনি নর্মাল ক্যার লিখলেও চলবে বা সাইন্ড ক্যার লিখলেও চলবে, কোনো অসুবিধা নেই। আমরা ক্যার লিখছি। ক্যার লেখার পরে আমি দিয়ে দিচ্ছি আমি একটা দিয়ে দিচ্ছি, এটার নাম হচ্ছে কি ভ্যার 1, এটার নাম বা ভ্যার দিয়ে দিচ্ছি, হ্যাঁ। তো ভ্যার দেওয়ার পরে এটাকে জাস্ট আমরা ইনিশিয়ালাইজ করে দিলাম। এবার আমরা এর মধ্যে কী করব, ভ্যালু পুট করব, ঠিক আছে। এটা জাস্ট ডিক্লেয়ার হয়েছে, ডেফিনেশন দেওয়া নেই এখনও। তো আমরা এটার কী করব, ভ্যালু চাইবো ইউজারের কাছ থেকে। তো এখানে আমরা প্রিন্ট এফ লিখে দিই, এন্টার ক্যারেক্টার। ওকে, তো এই ক্যারেক্টারের মধ্যে আমরা জাস্ট কিছু মেসেজ দিয়ে দিয়েছি, আমরা এই প্রোগ্রামে কিছু মেসেজ দিয়ে দিয়েছি ক্যারেক্টারটা নেবার জন্যে। এবার এটাকে স্ক্যান করতে হবে। স্ক্যান করার জন্য আমাদের যেটা প্রয়োজন পড়বে %, আমরা এখান থেকে দেখে নিয়েছি যে %c ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করে আমরা অ্যাম্পারসেন্ট দিয়ে এই ভ্যাটটাকে অ্যাকসেপ্ট করে নিলাম। ওকে, এবার যদি আমাদেরকে প্রিন্ট করতে হয় %c দিয়ে, তখন আমরা কি পাবো দেখে নিই। ওকে, এই ভ্যাটটা দিয়ে কি পাই দেখে নিই। তো এটার গুরুত্বটা কোথায় সেটা আমরা দেখে নেব এখন। যদি আমরা এ দিই, এ প্রিন্ট হয়ে গেল। যদি আমরা দিই এ ক্যাপিটালে প্রিন্ট হয়ে গেল। যদি আমরা মনে করি যে আমরা অন্যান্য যে কোনো ক্যারেক্টার দেব, এটা প্রিন্ট হয়ে গেল। ক্যারেক্টার, যে কোনো ক্যারেক্টার আমরা দিতে পারি এখানে। ধরুন আমরা এরকম একটা দাগ দিলাম, এই দাগটা প্রিন্ট হয়ে গেল, কোনো অসুবিধা নেই, ক্যারেক্টার আমরা প্রিন্ট করতে পারি। কিন্তু আমরা কি এর মধ্যে একাধিক ক্যারেক্টার প্রিন্ট করতে পারি? না, একাধিক ক্যারেক্টার মানে সেটা হয়ে গেল স্ট্রিং, সেটা কখনোই অ্যালাউ নয়। ওকে, তখন আমরা এখানে দিয়ে দিচ্ছি, এটা প্রিন্ট হলো না, শুধুমাত্র প্রথম যে ক্যারেক্টার সেটাকেই নিতে পারলো। এবার ঘটনা ঘটছে যে আমরা এই ক্যারেক্টারগুলো তো এভাবে আমরা প্রিন্ট নিজে জাস্ট প্রিন্ট করানো, সেটা তো কোনো বড় ব্যাপার নয়। কিন্তু কোনো ক্যারেক্টার, সেটা ছোট হাতের না বড় হাতের সেটা বোঝা, তারপর কোনো একটা ইন্টিজারকে ক্যারেক্টারে কনভার্ট করা বা ক্যারেক্টারকে ইন্টিজার ভ্যালুতে কনভার্ট করা। অ্যাকচুয়ালি যেটা হয় যে কোনো অক্ষর ছোট হাতের না বড় হাতের, মানে কোনো ক্যারেক্টার ছোট হাতের না বড় হাতের, সেটা বোঝার জন্য কিন্তু আমাদের একটা চার্টের প্রয়োজন পড়ে, সেটা হচ্ছে অ্যাসকি চার্ট। ওই আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইন্টারন্যাশনাল ইন্টারচেঞ্জ, ওই কোডটা দিয়ে আমরা কিন্তু জাস্টিফাই করে নেব
যেমন আমাদের ক্যাপিটাল এ এর হচ্ছে কত 65। অ্যাসকি চার্ট যদি আমরা দেখি, আমরা অ্যাসকি চার্ট সার্চ করে নেব। অ্যাসকি চার্ট যদি আমরা উইকিপিডিয়াতে প্রথমটা তুলে নিই, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, হ্যাঁ এটা হচ্ছে আমাদের অ্যাসকি চার্ট। আচ্ছা, এখানে আমরা লিটল বিট কনফিউজ হয়ে গেছি যে এখানে কীভাবে হবে না হবে। সে যাই হোক, আমরা একটা নর্মাল অ্যাসকি চার্ট তুলে নেব, যেখানে হ্যাঁ অ্যালফাবেট এটা তুলে নিচ্ছি। এই যে এটাও নিতে পারি। ওকে, এই একটা চার্ট তুলে নিয়েছি। এখানে 127 পর্যন্ত দেওয়া রয়েছে, 0 থেকে শুরু করে। ওকে ওকে, তো এবার আমি যদি মনে করি, এই যে দাগটা যখন আমি প্রিন্ট করলাম, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দাগটা, এই দাগটা যদি আমি প্রিন্ট করতে চাই 7C, যার হেক্সাডেসিমাল নাম্বার কত হচ্ছে 7C, আর এর ভ্যালু কত 124। তো 124 যদি আমার প্রিন্ট করতে হয়, যদি আমরা এবার আমি এর অ্যাসকি ভ্যালুটা পেয়ে গেলাম 124। এবার জাস্ট মজাটা আমরা দেখব। আমাদেরকে চলে যেতে হবে এখন অনলাইন জিডিবিতে। আচ্ছা, আমরা কি একই কোডের মধ্যে করে ফেলেছি? ওকে, এই তো 127। তো আমরা এবার আমরা রান করিয়ে দেখি। 127, এখানে 1 প্রিন্ট হলো। কেন? আমরা এটাকে অ্যাজ এ ক্যারেক্টার হিসেবে ইনপুট নিচ্ছি। যদি আমরা এটাকে অ্যাজ আ ইন্টিজার হিসেবে ইনপুট নিই, ওকে, তখন কি হয় দেখি। সেটা আমাদেরকে কিন্তু অ্যালাউ করছে না। কেন করছে না? বলছে যে এটা ইন্টিজার টাইপের নয়। ওকে, তো এবার আমাদেরকে কি করে নিতে হবে, এটাকে আইএনটিতে চেঞ্জ করতে হবে। এটাকে আমাদের আইএনটিতে চেঞ্জ করে নিতে হবে, যেহেতু এটা ইন্টিজার ভ্যালু। চেঞ্জ করলাম। এবার কি আমাদের কোড রান করবে? কোড রান করি আমরা দেখি। এবার আমরা যদি 127 ইনপুট দিই, আমাদের এখানে আউটপুট কি আসছে বুঝতে পারছি না। কিন্তু যদি আমরা এখানে 65 দিই, তাহলে কি আমাদের ক্যাপিটাল এ আসবে? ক্যাপিটাল এ আসছে, কারণ এটা হয়তো কোনো কারণে সাপোর্ট করছে না বা কিছু। তো অ্যাসকি ভ্যালু দিয়ে যদি আমরা দেখতে চাই, অ্যাসকি চার্ট ফর অ্যালফাবেটস যদি আমরা দেখি বার করে। ওকে, আচ্ছা এইটা দেখি কি বলছে। এখানে যদি আমরা দেখি, এটা ইউটিউব খুলে গেছে। হুম হুম হুম, এখানে আমাদের ডেসিমেল ভ্যালু যদি আমরা লাইক যদি ডেসিমেল ভ্যালু আমরা 38 দিই, তাহলে কি আমরা অ্যাম্পারসেন্ট পাবো? আমরা দেখে নিই একবার। ডেসিমেল ভ্যালু 38 দিলে অ্যাম্পারসেন্ট পাবো। অ্যাকচুয়ালি এটা এডিটারে সাপোর্ট করার একটা ব্যাপার থাকে। হ্যাঁ, অ্যাম্পারসেন্ট আমরা পাচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না। এবার যে কটা ক্যারেক্টার সাপোর্ট করবে আর কি, সেটাই প্রিন্ট হবে এখানে। যেমন আমাদের যদি 9 প্রিন্ট করাতে হয় অ্যাজ এ ক্যারেক্টার, নট অ্যাজ এ ডিজিট, you can't do arithmetical operations over it. Okay, so if you give 57 as input, you get 9 as output. Okay, because 9 is a character here. This is not any arithmetical digit. Okay, এটা কোনো ডিজিট নয়। এখানে যদি আমরা কত দিই 57, 9 পাচ্ছি। 9 হচ্ছে একটা ক্যারেক্টার। ওকে, এটা ক্যারেক্টার প্রিন্ট হচ্ছে। দেখুন পার্সেন্টেজ অফ সি, ক্যারেক্টার ফর character percentage of C for digit percentage of D, এটা আমি দিয়ে দিলাম। এখানে আমাদের ফার্স্টে কি হবে, ভ্যার প্রিন্ট হবে, আবার ওই ভ্যারটা প্রিন্ট হবে। ওকে, একবার এটা অ্যাজ এ ক্যারেক্টার হিসেবে প্রিন্ট হবে, আর একবার এটা অ্যাজ এ ডিজিট হিসেবে প্রিন্ট হবে। দেখে নিই, আমরা যদি এখানে দিই 65, আউটপুট কি আসে, ক্যারেক্টার এ ফর ডিজিট 65। ক্যারেক্টার যদি আমরা এবার 57 যেরকম দিয়েছিলাম সেটা যদি দিই 57, ক্যারেক্টার 9 ফর ডিজিট 57, তো আমাদের কাছে এরকমভাবে আউটপুট আসছে। হ্যাঁ, তো এবার আমরা এখান থেকে কি কনক্লুশনে আসতে পারি,
যে কোনো নাম্বার, যেহেতু এটা 120 থেকে শুরু করে 255 পর্যন্ত রয়েছে, এটা আনসাইন্ডের জন্য, -128 থেকে শুরু করে 127 পর্যন্ত রয়েছে। তো অ্যাস্কি চার্ট থেকে আমরা ক্যালকুলেট করলে আমাদের কাছে যদি এরকম আমরা ক্যারেক্টার্সগুলো হাতে পাই, আর আমাদের যদি তার রেসপেক্টিভ ডেসিমেল ভ্যালু প্রিন্ট করতে হয় আমরা সেটা পারবো। আর আমাদের কাছে যদি এরকম ডেসিমেল ভ্যালুসগুলো থাকে তার রেসপেক্টিভ যে ক্যারেক্টার্স হয় সেটাকেও আমরা প্রিন্ট করতে পারবো। ওকে, সো এবার আমরা একটা এখানে দেখে নিই, এখানে একবার দেখে নিই আমরা কীভাবে এটা করতে পারি। ফার্স্ট আমার ইন্টেনশন হবে যে একটা ডিজিটকে নিয়ে ক্যারেক্টারে প্রিন্ট করা। তো আমরা এটা ডিজিটটাকে নিয়ে ক্যারেক্টার প্রিন্ট করলাম। এবার এখন করতে হবে কি, একটা ক্যারেক্টারকে অ্যাকসেপ্ট করব, করে সেটাকে ডিজিটে প্রিন্ট করব। তো যেহেতু ক্যারেক্টার অ্যাকসেপ্ট করব তাই আমাদের ভ্যারিয়েবলটা অতি অবশ্যই ক্যার হতে হবে। ক্যার হওয়ার পরে এটা অবভিয়াসলি একটা সি হতে হবে, যেহেতু এটা এন্টার ক্যারেক্টার করছি। আচ্ছা, আগের প্রোগ্রামগুলোতে আমাদের এটা ডিজিট লেখা উচিত ছিল, যাই হোক কোনো অসুবিধা নেই। আমি এটাকে একই প্রোগ্রামে রান করাতে চাই, তাই আমি এখানে দেখে নিই। এই কোডটাকে জাস্ট আমি একটু কপি পেস্ট করে নিই। ওকে, আচ্ছা, যেহেতু এটা একটা ক্যারেক্টার নেবে তাই আমাকে এটা ক্যার করতে হবে। ওকে, ক্যার ভ্যার সি, আর এটা যেহেতু ইন্টিজার হবে ভ্যার আই করে দিলাম। ওকে, এন্টার ক্যারেক্টার। ওকে, ভেরি গুড। তো এটা একটা অ্যাজ এ ক্যারেক্টার হিসেবে সিকে ইনপুট নেবে, নিয়ে এটাকে ভ্যার সিতে ঢুকিয়ে দেবে। ঠিক আছে, তারপর আমাকে করতে হবে কি, আমায় নিতে হবে এইটা, জাস্ট আমি এটাকে লিখে দিই একটু ফ্যান্সিভাবে, যে ক্যারেক্টার থেকে আমাদেরকে ডিজিট প্রিন্ট করতে হবে। সো ইফ, আচ্ছা, ক্যার, আমি এরকমভাবে লিখে দিচ্ছি, ক্যারেক্টার পার্সেন্টেজ অফ সি হচ্ছে কত, ডিজিট, বা আমি এরকম লিখে দিই পার্সেন্টেজ অফ ডি, করার পরে এখানে আমি লিখে দিচ্ছি ডিজিট। ওকে, তো এটা খুবই সহজ সরলভাবে আমরা বুঝে নেব। এটাকে একটু স্পেস দিয়ে দিই, এটা বুঝতে সুবিধা হবে। ওকে, তো এই দুটোই কী হবে, এই ক্যারেক্টারটাকে ভ্যার সি, আবার এই ডিজিটটাকে ভ্যার সি। ওকে, তো একটা ক্যারেক্টার আমরা দেবো, তার রেসপেক্টিভ ডিজিটটাকে আমরা প্রিন্ট করব, ডেসিমেল ভ্যালুটাকে প্রিন্ট করব, আর একটা ডিজিট আমি দেব, তার রেসপেক্টিভ আমি ক্যারেক্টারটাকে খুঁজে বার করব। ওকে, তো হ্যাঁ, এখানে আমি একে ইন্টিজার নিতে হবে। ইন্টিজার নেওয়ার জন্য আমি পার্সেন্টেজ এন্টার ডিজিট করে দিই, এন্টার নাম্বার করে এন্টার ডিজিট করে দিয়েছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এবার আমাদের এখানে ভ্যার রয়েছে, ভ্যার আইতে এটা হবে, তারপর এটাতে হচ্ছে কি আমাদের ডিজিট থেকে ক্যারেক্টারে যাচ্ছে তো। আচ্ছা, ডিজিট করলাম আমরা পার্সেন্টেজ অফ ডি দিয়ে, পার্সেন্টেজ অফ সি দিয়ে আমরা করে নেব কি, ক্যারেক্টার। ওকে, এটা ডিজিট লেখার চেয়ে ডেসিমেল ভ্যালু লিখলে খুব ভালো হয়, ডেসিমেল নাম্বার, আর এটাতে আমরা একই জিনিস ডেসিমেল নাম্বারই করব। ঠিক আছে, আর এটা ক্যারেক্টার। ওকে, এন্টার আ ডেসিমেল নাম্বার। তাহলে আমরা এই প্রোগ্রামটা যদি রান করি কি পাবো দেখে নিই। আচ্ছা, এখানে আমাদের যেহেতু এই ডিজিটটা ভ্যার আই, তার পরবর্তীতে এটা ক্যারেক্টারে রূপান্তরিত হয়, এটার জন্য যে ক্যারেক্টারটা প্রিন্ট হবে সেটা হচ্ছে এই পার্সেন্টেজ অফ সি। এবার আমরা প্রোগ্রামটাকে রান করাই, দেখি কি বলে। এন্টার আ ক্যারেক্টার, আমি আমাদের এই অ্যাস্কি চার্টটাকে নিয়ে নিই। এন্টার আ ক্যারেক্টার, আমি এখানে প্রিন্ট করব এল, আর ক্যাপিটাল এল আর স্মল এল। ক্যাপিটাল এল এর জন্য হচ্ছে 76, আর স্মল এল এর জন্য হচ্ছে কত, 108। 76 আর 108। তো আমি যদি এখানে 76 দিই, আচ্ছা, আমাদের এখানে এলএনটা দেওয়া হয়নি, প্রত্যেকবারে আমাদের এলএন দেওয়ার অভ্যাস করতে হবে।
ঠিক আছে, প্রত্যেকবার যে কোনো প্রোগ্রামে লাইনটা প্রিন্ট করার পর আমাদেরকে এলএন দিতে হবে। তো এবার আমরা এখানে কি দিয়ে দিচ্ছি 76, আমরা পাচ্ছি কি ক্যারেক্টার, এখানে কি হলো 76 তো এল প্রিন্ট করে, তো এরপরে প্রোগ্রামটা কি সমস্যা হলো? ওকে, এন্টার আ ডেসিমেল, where I ওকে, আমরা যদি আরেকবার রান করি 65 দিয়ে, দেখতে পাচ্ছি যে ক্যারেক্টার ওকে, আমাদের তো এটা ক্যারেক্টার দিতে হবে, সরি সরি ফর দিস মিস্টেক, ক্যারেক্টার দিতে হবে। আমি যদি ক্যাপিটাল এল দিই তাহলে দেখছি এল হচ্ছে 76, এটা হচ্ছে ডেসিমেল নাম্বারটা, যদি এটা ডেসিমেল ভ্যালু দিই কত 108, তখন আমরা 108 মানে পাচ্ছি কি স্মল এল। এই কনভার্সনটা আমার ওখানে একটা মিস্টেক হয়ে গেছিলো, যে আমি ওখানে ক্যারেক্টারের জায়গায় আমি একটা নাম্বার দিচ্ছিলাম, আর এই নাম্বারটা কীভাবে ইগনোর করছিল আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, তো এবার প্রোগ্রামটা আমি আরেকবার পুরো ফ্রেশভাবে চালাতে চাই। এন্টার একটা ক্যারেক্টার, আমি দিয়ে দিচ্ছি অ্যাম্পারসেন্ট, দেখি এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে 64। ওকে, এবার আমি একটা ভ্যালু দিতে চাই, যে অ্যাজ লাইক আমি দিয়ে দিতে চাই অ্যাজ ফর অ্যাসকি কি, অ্যাসকি কি এর জন্য আমি প্রিন্ট করতে চাই এই ডলার সাইনকে, ডলার সাইনের জন্য 36, তো 36 দিয়ে দেখি ডলার সাইন প্রিন্ট হচ্ছে নাকি। হ্যাঁ, ডলার সাইন প্রিন্ট হয়ে গেল। সো এটা হলো আজকের আমাদের ক্যারেক্টারের ব্যাপারটা, যে ক্যারেক্টার ভেরিয়েবল আমরা কী করে ইনিশিয়ালাইজ করতে পারি। তো এবার আমি এই প্রোগ্রামটা আশা করি আপনারা বুঝে নিয়েছেন, এটাকে পুরোপুরি কমেন্ট করে আমি এগিয়ে যেতে চাই একটা ছোট্ট অ্যানালজিতে, যেখানে আমি ডিসকাস করব। আচ্ছা, এটাকে আমি এখানেই সাজিয়ে নিই, এখানে আমি সাজিয়ে নিচ্ছি এভাবে ক্যার থেকে ডেসিমেল, তারপর ডেসিমেল থেকে ক্যার করার পর এইগুলো সব কমেন্টে থাকবে, এটাও কমেন্টে থাকবে, কমেন্টে এরকম। ওকে, আর এটাকে আমি মডিফাই করে দিচ্ছি। আচ্ছা, এটা লিটল বিট কনফিউজ হচ্ছে, সেই কারণে আমি এখান থেকে করে দিই, আর এই ব্যাপারটাকেও ঠিক একই রকমভাবে ডেসিমেল টু ক্যার করে দিচ্ছি। তো এই জিনিসটাকে তুলে নিয়ে গিয়ে আমি কাট করলাম এখানে, করার পরে ওকে, এটা হয়ে গেছে আর এটাও হয়ে গেছে। ওকে, নো ইস্যু, আর কোনো সমস্যা হবে না। এই সাজানো গোছানো কোডটাকে এবার আমরা তুলে নিয়ে যাব। আপনারা টপিক ওয়াইজ বুঝে গেছেন যে কোনটা কি, তবু এখানে আর একটা লাইনের প্রয়োজন আছে, আমি লাইনটা দিয়ে দিতে চাই। লাইনটা দিয়ে দিলাম, এটা সেগমেন্টটা বোঝাতে সাহায্য করবে। তারপর আরও একটা লাইন দিয়ে দিচ্ছি, যেটা সেগমেন্টকে বোঝাতে আবার সাহায্য করবে। এগুলো ভীষণ প্রয়োজনীয়, কারণ পরবর্তীতে এটা আমাদের ভীষণভাবে বুঝতে সাহায্য করে। ওকে, তো সেই ক্ষেত্রে আমি এটাকে একটু কমিয়েও নেব। ওকে, আপাতত সাজানো গোছানো পুরোপুরি কমপ্লিট। ওকে, সো এটাকে আমি তুললাম, তুলে নিয়ে গিয়ে এটাকে কাট করে পরে আমি রেখে দিচ্ছি প্রোগ্রামের নিচে।
ওকে, সো এবার আমার হাতে রয়েছে। এবার আমি জাস্ট আপনাদেরকে একটা অ্যানালজি আরও দেখাতে চাই। আমি যেটা বলেছিলাম আপনাদের, যে আপনি যদি চান যে ছোট কোনো ভ্যালুকে বড় ভ্যালুতে অ্যাকসেপ্ট রাখতে পারেন কি না, তো আমি এখানে কিছুই নয়, আমি এখানে নিয়ে নেব লং ইন্টিজার আর শর্ট ইন্টিজার। হ্যাঁ, লং ইন্টিজারের ভ্যালু হচ্ছে 4, শর্ট ইন্টিজারের ভ্যালু হচ্ছে 2, মেমোরি সাইজ। ওকে, তাহলে আমি নিয়ে নিচ্ছি একটা শর্ট ইন্টিজার, শর্ট আইএনটি, শর্ট এসআই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এসআই। তো শর্ট ইন্টিজারের ভ্যালু আমি দিয়ে দিচ্ছি অ্যাজ লাইক 30,000, নো ইস্যু, অবভিয়াসলি প্রিন্ট হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি লং ইন্টিজার এলআই, এর ভ্যালু আমি দিয়ে দিচ্ছি কত, এর ভ্যালু আমি যত দূর পর্যন্ত দিতে পারি, কোনো অসুবিধা নেই, লং ইন্টিজারের ভ্যালু এত দূর পর্যন্ত। তো আমি দিয়ে দিচ্ছি 3, 1 2 3 4 5 6 7। ওকে, এত বড় দিয়ে দিলাম নাম্বার। তো এবার যেটা প্রশ্ন, যে আমরা যদি এখন প্রিন্ট করতে চাই লং ইন্টিজার বলে, আমরা যদি একটা জিনিসকে প্রিন্ট করতে চাই, ওকে, তো সেক্ষেত্রে আমাদেরকে কি দিতে হবে? লং ইন্টিজারের জন্য এলডি, শর্ট ইন্টিজারের জন্য এইচডি, এল ডি। এখানে আমি দিয়ে দিচ্ছি এলআই, প্রিন্ট এফ, শর্ট ইন্টিজার, আর এখানে আমি দিয়ে দিচ্ছি পার্সেন্টেজ অফ এইচডি। ওকে, এখানে আমি দিয়ে দিচ্ছি এসআই। ওকে, এই প্রোগ্রামটা খুব সহজেই রান করবে, কোনো অসুবিধা হয়নি। আবার ওই এলএন দিতে হবে, যাই হোক। আচ্ছা, এখানে যেহেতু কনফিউশন হবে পরবর্তীতে, তাই আমি এটাকে কেটে পরবর্তী লাইনে আমি দিয়ে দিচ্ছি প্রিন্ট এফ এলএন। ওকে, খুব সহজে এটা প্রিন্ট করছে। এবার হলো গন্ডগোল। গন্ডগোল বলতে কি, আমি করছি কি, ওই এলআই এর মধ্যে এসআই এর ভ্যালুকে রাখতে চাই। এটা পসিবল? অবভিয়াসলি পসিবল, কারণ 30,000 ভ্যালুটাকে আমি আপডেট করে এর মধ্যে ওই সরি, এই এত বড় ভ্যালুটাকে আমি আপডেট করে তার ভ্যালু আমি এত রাখতে চাই। ওকে, এলআই এর ভ্যালু এখান থেকে সরিয়ে আমি এত রাখতে চাই, তো এটা অবভিয়াসলি প্রিন্ট হবে, লং ইন্টিজারের ভ্যালু এত প্রিন্ট হবে, শর্ট ইন্টিজারের ভ্যালুতে যেটা ছিল সেটাই প্রিন্ট হবে। দেখেন, অবভিয়াসলি এটা 30,000 প্রিন্ট হচ্ছে। এবার ঘটনাটা ঘটলো, আমি কি এরা উল্টোটা করতে পারি? শর্ট ইন্টিজারের মধ্যে কি আমি এত বড় সংখ্যাটা রাখতে পারি? কখনোই না। আমরা আগেই জেনেছি না এর ভ্যালু হচ্ছে কত, এই 32,000 সামথিং, তো রাখতে পারি না। তার মানে কি, এখানে ব্যাপারটা হলো যে ছোট বাইট, মানে এটার হচ্ছে কত, 2 বাইট, এটার হচ্ছে 2 বাইট, এ 4 বাইটের জিনিসকে নিতে পারবে না। ঠিক আছে, 4 বাইটের জিনিসকে নিতে পারবে না, তাই এটা এই এসআইটা আপডেট হয়ে এই 30,000 ভ্যালুটাকে আপডেট করে কখনো এই ভ্যালুটাকে নিতে পারবে না। যদি এটা রান করি, পুরো গার্বেজ ভ্যালু দেবে, গার্বেজ ভ্যালু দিচ্ছে শর্ট ইন্টিজারের জন্য। ঠিক আছে, গার্বেজ ভ্যালু, কারণ এসআইটাকে আমি আপডেট করতে পারি না এভাবে। এবার প্রশ্নটা ঘটলো, এই যে সংখ্যাটা আমি দিলাম, এটা নিশ্চয়ই সরি, এই যে সংখ্যাটা এত বড় দিলাম, এই সংখ্যাটা নিশ্চয়ই 4 বাইটের মধ্যেই আছে আর 2 বাইটের থেকে বড়, তাই এটা এর মধ্যে অ্যাকসেপ্ট করলো না। ওকে, এবার আমি করতে পারি কি, জাস্ট নর্মাল 30 ভ্যালু দিচ্ছি, 30 আর 60, এটা দুটোই তো মানে 2 বাইটের অন্তর্গতই, মানে 32,000 ওই যে নাম্বারটা ছিল, যে 32,000 নাম্বারটা ছিল, 32,768, এর মধ্যেই তো 30 আর 60 দুটোই বিলং করে। তাহলে কি আমি পারি না এসআই এর মধ্যে এলআই এর ভ্যালুটা দিতে? পারবো। দেখুন, খুব সহজে প্রিন্ট করছে। আবার এলআই এর মধ্যে এসআই এর ভ্যালু দিতে পারবো না? অবভিয়াসলি এটা তো পারবোই, কারণ এটাতে কোনো ভ্যালুর তো প্রশ্নই নেই। কিন্তু ভ্যালুটা যখন এই 2 বাইটের মধ্যেই সংরক্ষিত, 32,767-র মধ্যেই সংরক্ষিত, আর এর ভ্যালুটাও -32,768-র মধ্যে সংরক্ষিত, তখন আমরা কিন্তু করতে পারি কি, হ্যাঁ এটা তো দুজনেই তো, এটা অ্যাকচুয়ালি এটা 4 বাইট মেমোরি দখল করলেও এই নাম্বারটা রিপ্রেজেন্ট করতে আমার 2 বাইটই প্রয়োজন পড়বে। এই নাম্বারটা রিপ্রেজেন্ট করতে আমার 2 বাইটই প্রয়োজন পড়বে। তাই সেই ক্ষেত্রে আমাদেরকে এসআই ইকুয়াল টু, দেখে নিন, এসআই ইকুয়াল টু যদি আমরা এলআই লিখি, কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হয়নি। ওকে, লং ইন্টিজারও আমাদের কত আসছে,
মাইনাস এত, আর শর্ট ইন্টিজারও এত, কারণ শর্ট ইন্টিজারের মধ্যে আমরা লং ইন্টিজার রেখেছি। কিন্তু কোনো ক্রমে যদি এই সংখ্যাটাকে বাড়িয়ে দেওয়া হয় 32,769 করে দেওয়া হয়, ব্যাস এটা আর অ্যাকসেপ্ট করবে না, কারণ এইটাকে রিপ্রেজেন্ট করতে হলে 2 বাইটের বেশি মেমোরির প্রয়োজন। ওকে, 2 বাইটের বেশি মেমোরি কিন্তু শর্ট ইন্টিজার ধরে রাখতে পারে না, এখানে একটা গার্বেজ ভ্যালু আউটপুট দেবে। দেখুন, আচ্ছা যেহেতু শর্ট ইন্টিজারের মধ্যে আমরা এটা দিয়েছি, তো এবার আমরা যদি এটাকে করি লং ইন্টিজারের, আচ্ছা এটাকে যদি আমরা শর্ট ইন্টিজারই প্রিন্ট করতে, আচ্ছা না না এটা এরকম এরকম যদি আপনি প্রিন্ট করেন, তাহলে দেখুন গার্বেজ ভ্যালু আসছে, ঠিক আছে। এই যে লং ইন্টিজার ঠিক আছে, কিন্তু শর্ট ইন্টিজারের ক্ষেত্রে গার্বেজ ভ্যালু আসছে। আমরা এই জিনিসটা পারবো না, কারণ এটা 2 বাইট রিপ্রেজেন্ট না, এটা রিপ্রেজেন্ট করতে 2 বাইটের বেশি। ওকে, 2 বাইটের বেশি মেমোরির এটা প্রয়োজন, আর এটা রিপ্রেজেন্ট করতে তো 4 বাইট, এটা যেহেতু জায়গা দখল করেছে 4 বাইট, কিন্তু এটা রিপ্রেজেন্ট করতে 2 বাইটই জায়গা প্রয়োজন। তাই যেহেতু এটার নাম্বারটা ভ্যালুটা 2 বাইটের মধ্যে এঁটে গেছে, তাই আমরা এটাকে কিন্তু ইন্টারচেঞ্জ করতে পারি, মানে শর্ট ইন্টিজারের মধ্যে লং ইন্টিজারের ভ্যালু আমরা কিন্তু আপডেট করতে পারি, কোনো সমস্যা নেই। তো আপনারা আশা করি প্রোগ্রামটা পুরোপুরি বুঝতে পেরেছেন। তো আমি এটাকেও কমেন্ট করে পুরো একদম প্রোগ্রামটা আজকে এখানেই শেষ করছি আজকের ক্লাস। নেক্সট ক্লাসে আমরা অন্যান্য কিছু নিয়ে আলোচনা করব।